Hello friends and my dear students, welcome to my channel Biplob's Gurukul. I hope you are all right. Now today in this video we shall discuss the question answers from the exercises in your chapter Gopal and the Hilsha fish. তো দেখো বন্ধুরা, এখানে প্রশ্ন এবং তার উত্তরটা লিখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রথমে যে রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার, তাতে কি বলছে? এক নম্বর, why did the king want no more talk about the Hilsha fish? তো কি বলছে যে কেন রাজা ইলিশ মাছ নিয়ে বেশি কথা বলতে চাইন? So the answer is the king was fed up with the talks of Hilsha fish. তো বলছে রাজা অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই ইলিশ মাছ নিয়ে কথা বলতে বলতে। It was season of Hilsha fish and everyone was busy in talking of it. যেহেতু এটা একটা ইলিশ মাছের মরশুম ছিল, তাই সকলেই এই মাছ মানে বিশেষ করে ইলিশ মাছ হিলসা ফিশ নিয়ে কথা বলতে তারা ব্যস্ত। Moreover, he did not want his courtier to waste the time on these talks. তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে তার যে কোর্টিয়ার্সরা তারা যেন এই মাছ নিয়ে কথা বলতে বেশি সময় নষ্ট না করে। ঠিক আছে, তো আমার নেক্সট কোয়েশ্চেন দেখো, What did the king ask Gopal to do to prove that he was clever? তো রাজা গোপালকে কি করতে বলেছিল তার যে চতুরতা সেটাকে প্রমাণ করবার জন্য? So the answer is the king asked Gopal to buy a Hilsha fish and bring it to the palace without anyone asking anything about the fish throughout the way to prove that he was clever. তো রাজা কি বলেছিল? রাজা গোপালকে বলেছিল মার্কেট দিয়ে ইলিশ মাছ কিনে প্যালেসে আসার জন্য, এবং এটাও বলেছিল যে এই পথে যেন কেউ তাকে কোনো প্রশ্ন না করে অ্যাবাউট দ্য হিলসা ফিশ। ঠিক আছে, এটাই ছিল রাজার দেওয়া সেই চ্যালেঞ্জ, এবং আমরা জানি যে গোপাল সেটা অ্যাকসেপ্ট করেছিল এবং সেটা ভালোভাবেই পূর্ণ করতে পেরেছিল। ঠিক আছে, তো আমার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, What 3 things did Gopal do before he went to buy his Hilsha fish? তো গোপাল কোন 3টে জিনিস করেছিল? 3 things, কোন 3টে জিনিস সে করেছিল মাছ কিনতে যাওয়ার আগে? হিলসা ফিশ কিনতে যাওয়ার আগে সে কি 3টে জিনিস করেছিল? গোপাল half shaved his beard, smeared himself with ash and wore disgraceful rags before he went to buy his Hilsha fish. তো গোপাল কি করেছিল? প্রথম হচ্ছে সে তার দাড়ি অর্ধেক কামিয়েছিল। ঠিক আছে, এইখানে একটা। 2 নম্বর বলছে সে মেখেছিল মুখে কি? ছাই। আর তৃতীয়ত বলছে ওর ডিসগ্রেসফুল র্যাগস, মানে পুরনো ছেঁড়া ফাটা নোংরা জামা কাপড় সে পরেছিল বিফোর হি ওয়েন্ট টু বাই হিজ হিলসা ফিশ, তার ইলিশ মাছ কিনতে যাওয়ার আগে। ঠিক আছে বন্ধুরা, স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে? হাউ ডিড গোপাল গেট ইনসাইড দ্য প্যালেস টু সি দ্য কিং আফটার হি হ্যাড বট দ্য ফিশ? তো কিভাবে গোপাল প্যালেসের ভেতর প্রবেশ করতে পেরেছিল রাজার সঙ্গে দেখা করবে বলে ইলিশ মাছ কেনার পর? ঠিক আছে, সো দ্য আনসার ইজ হোয়েন গোপাল আস্কড দ্য গার্ডস to let him meet the king, they refused. তো প্রথমে যখন গোপাল তার ওই পরিধানে বা ওই রকম ভাবে সেজে যখন সে মাছ কিনে নিয়ে এসেছিল, তখন সেই প্যালেসে আসার সময় গার্ডসরা তাকে আটকে দেয়, and they refused to let him enter. তারা তাকে নাকচ করেছিল ওইখানে প্রবেশ করতে, মানে বাধা দিয়েছিল। therefore he began to dance and sing loudly. এই দেখে সে কি করেছিল? সে শুরু করেছিল নাচতে এবং জোরে জোরে গান গাইতে শুরু করেছিল। ঠিক আছে, অন হিয়ারিং হিজ লাউড সং দ্য কিং সেন্ট হিজ মেসেঞ্জার টু কল হিম ইন দ্য কোর্ট। এবং এই লাউডলি সিঙ্গিং অ্যান্ড দ্য ডান্সিং, এইগুলো শুনে অন হিয়ারিং হিজ লাউড সং, তার জোরে চিৎকার করা গান শুনে কিং তার মেসেঞ্জারকে মানে তার দূতকে পাঠিয়েছিল তাকে ভেতরে প্রবেশ করতে বলার জন্য। বুঝা গেছে? এন্ড আওয়ার 5th কোয়েশ্চেন কি আছে? explain why no one seemed to be interested in talking about the Hilsha fish which Gopal had brought.
তো কি বলছে, বর্ণনা করতে বলছি যে কেন কোনো ব্যক্তি, হ্যাঁ, গোপালকে তার কিনে আনা মাছের সম্পর্কে কথা বলেনি, কেবলমাত্র তার গোপালের সম্পর্কেই কথা বলেছে, কিন্তু গোপালের হাতে থাকা মাছের সম্পর্কে কেউ কথা বলেনি। কেন? তার রিজন এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, তো দ্য আনসার ইজ গোপালস ফানি অ্যাপিয়ারেন্স Gopal's funny appearance attracted the attention of people much more than the Hilsa fish. তো গোপাল যে ধরনের ড্রেস করে গিয়েছিল, বা অর্ধেক দাড়ি কামিয়ে, মুখে ছাই মেখে, ছেঁড়া ফাটা জামা পরে সে যে মাছ কিনতে গিয়েছিল, তার ওই অ্যাপিয়ারেন্স দেখে লোকেরা কিন্তু তার দিকেই তাকিয়েছিল, বরং তার ইলিশ মাছের থেকে বেশি। At that time no one was caring about the Hilsa fish he was carrying. সেই সময় গোপাল যে ইলিশ মাছটি বহন করে নিয়ে যাচ্ছিল সেই ব্যাপারে কিন্তু তারা কোনো রকম মনোযোগ দেয়নি। Everyone was busy in talking about his mad appearance. প্রত্যেকেই গোপালের তার এই পাগল সাজার যে অবস্থা, বা তার যে অ্যাপিয়ারেন্স, সেই পাগলের মতো যে সে একটা ছদ্মবেশ ধারণ করেছিল, সেইটার ব্যাপারেই লোকে কথা বলছিল। ঠিক আছে, মানে তার হাতে থাকা মাছের সম্পর্কে সে কোনো লোকই কথা বলেনি, সকলেই তার এই যে ম্যাড অ্যাপিয়ারেন্স সেই বিষয়ে কথা বলছিল। আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ, দেখো, রাইট ট্রু অর ফলস এগেনস্ট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে কিছু সেন্টেন্সেস রয়েছে, সেইটার এগেনস্টে তোমার কোনটা ট্রু কোনটা ফলস সেটা বলতে বলেছে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য কিং লস্ট হিজ টেম্পার ইজিলি। তো বলছে রাজা কি করেছিল, তার টেম্পার মানে হচ্ছে মেজাজ তাড়াতাড়ি হারিয়ে ফেলেছিল, মানে নষ্ট করে দিয়েছিল। সেটা কি ঠিক? ইয়েস, ট্রু। তো রাজা খুব তাড়াতাড়ি তার মাথা গরম করেছিল। আমরা জানি সেই যখন একটি কোর্টিয়ার মাছের সম্পর্কে কথা বলতে যাচ্ছিল, তাকে ধমক দিয়ে তাকে কথা বলা বন্ধ করতে বলেছিল। তো এই দেখে বোঝা যাচ্ছে যে সে ইজিলি হি লস্ট হিজ টেম্পার। ঠিক আছে, নেক্সট হচ্ছে, গোপাল ওয়াজ এ ম্যাড ম্যান। গোপাল কি পাগল ছিল? তো আমরা জানি সকলেই যে না, সে পাগল ছিল না। সো দ্য আনসার ইজ ফলস। দ্য থার্ড কোয়েশ্চেন ওয়াজ, গোপাল ওয়াজ আ ক্লেভার ম্যান। গোপাল খুব চালাক লোক ছিল, এটা আমরা সকলেই জানি। সো দ্য আনসার ইজ ট্রু। ফোর্থ কোয়েশ্চেন, গোপাল ওয়াজ টু পুয়ার টু অ্যাফোর্ড ডিসেন্ট ক্লোথস। তো গোপাল কি ভালো জামা কাপড় কেনার জন্য তার পয়সা ছিল না? সে কি খুব গরিব ছিল? আমরা জানি যে সে ওই মাছ কেনবার জন্যই ওই রকম সেজেছিল, তাই এটা ফলস। নেক্সট কোয়েশ্চেন, দ্য কিং গট অ্যাংরি হোয়েন হি ওয়াজ শোন টু বি রং। তো রাজাকে যখন ভুল প্রমাণ করা হয়েছিল গোপালের দ্বারা, তখন কি সে রেগে গিয়েছিলেন? তো আমরা জানি সে হাসতে শুরু করেছিল। সো দ্য আনসার ইজ ফলস। আচ্ছা, ঠিক আছে, তো এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো হয়ে গেল। এবার ওয়ার্কিং উইথ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, সেখানেও কিছু প্রশ্ন রয়েছে। দেখো, তো প্রথমে প্রশ্নটার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড প্রশ্নের উত্তর দেখো, হোয়াই ইজ ইউর ফেস হাফ শেভেন। হ্যাঁ, তার গোপালের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করেছিল, এন্ড সেইটা কিভাবে, যেটুকুনি বাকি আছে অংশটা, সেখানে কি হবে? গোপালস ওয়াইফ আস্কড হিম হোয়াই হিজ ফেস ওয়াজ হাফ শেভেন। এখানে রিপোর্ট করতে বলা হয়েছিল। ঠিক আছে, মানে যেটুকুনি লেখা রয়েছে সেটা তো একটা মানে কি বলবো, কমিকের জন্য স্পিচটা তো ওই বাবলস এর মধ্যে লেখা ছিল। হ্যাঁ, সেই এরকম 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 বাবলস এর মধ্যে কিছু লেখা ছিল। তো এইটাকে স্পিচ আকারে কিভাবে আনা যায় সেইটাই এখানে দেখো, এরম ভাবে থাকে, এরম ভাবে থাকে, হ্যাঁ, এরম ভাবে থাকে। কোনো ব্যক্তি কোনো কথা বলছে হয়তো, হ্যাঁ, সেটা কি ভাবছে সেটা এখানে আমাদের লেখার মাধ্যমে প্রকাশ পায়। তো এইটা তো কমিকের মধ্যে থাকে, সেইটা যদি আমরা রিপোর্টের মতন বা যদি কোনো গদ্যের আকারে যদি আমরা নিয়ে রাখি, হ্যাঁ, পরপর লাইন দিয়ে রিপোর্ট করা হয়, তাহলে কিভাবে লেখা হবে? দেখো, প্রথমে যে প্রশ্নটা ছিল, হোয়াই ইজ ইউর ফেস হাফ শেভেন, কে বলেছিল? গোপালের ওয়াইফ বলেছিল। কাকে বলেছিল? গোপালকে বলেছিল। তাহলে এখানে বলছে গোপালস ওয়াইফ আস্কড হিম হোয়াই হিজ ফেস ওয়াজ হাফ শেভেন। ঠিক আছে, এইভাবে এটা লেখা হবে। নেক্সট কি বলছে দেখো, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ইউর ম্যাজেস্টি। মনে আছে কে বলেছিল? এটা বলেছিল কে? গোপাল। কাকে বলেছিল? দ্য কিং।
ঠিক আছে, তো যদি আমরা এটাকে রিপোর্টের আকারে নিই তাহলে কি হবে, গোপাল টোল্ড দ্য কিং দ্যাট হি অ্যাকসেপ্টেড হিজ চ্যালেঞ্জ। গোপাল রাজাকে বলেছিল যে সে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। ঠিক আছে, ফোর্থ দেখো, আই ওয়ান্ট টু সি দ্য কিং, কে বলেছিল, আবার সেই গোপাল। হ্যাঁ, কাকে বলেছিল, গার্ডসদের, গার্ডসদের বলেছিল। গোপাল টোল্ড হিজ গার্ডস দ্যাট হি ওয়ান্টেড টু সি দ্য কিং, গোপাল গার্ডসদের বলেছিল যে সে চাইছে রাজার সঙ্গে দেখা করতে। বোঝা গেছে? নেক্সট চলে যাই, কোশ্চেন নাম্বার 5, ব্রিং দ্য ম্যান টু মি অ্যাট ওয়ান্স, মনে আছে কে বলেছিল, রাজা। ঠিক আছে, কাকে বলেছিল, তার গার্ডকে, গার্ড বলতে পারো, মেসেঞ্জার বলতে পারো, যাই বলতে পারো। তো এখানে রিপোর্ট করলে এই দাঁড়ায়, দ্য কিং অর্ডার দ্য গার্ড, তাহলে রাজা অর্ডার দিয়েছিল তার গার্ডকে, তার প্রহরীকে, টু ব্রিং দ্য ম্যান টু হিম অ্যাট ওয়ান্স, তার কাছে ওই লোকটিকে নিয়ে আসার জন্য। বোঝা যাচ্ছে? তো এবার দেখো এখানে কতগুলো ওয়ার্ডস দিয়ে দিয়েছে বক্সের মধ্যে, সেই প্রশ্ন বইয়ের মধ্যে দেখে নেবে যে কতগুলো ওয়ার্ডস দেওয়া আছে, সেখান থেকে বলছে তার মানেটাকে বা সিনোনিম বলতে পারো ডিকশনারি থেকে দেখে নিতে বলেছে এবং সেই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো আমরা দেখো এখানে লিখেছি চ্যালেঞ্জ, এর মানেটা কি, আস্ক টু কন্টেস্ট অর ডেয়ার, মানে কোনো একটা প্রতিযোগিতামূলক বা কোনো একটা কি বলবো কোনো কাজ, হ্যাঁ, সেখানে দেওয়া রয়েছে এবং দেখার জন্য যে সে সেটা পারে কিনা। তো এটাকে আমরা চ্যালেঞ্জ বলি, আমরা অনেক সময় ডেয়ারও বলি, সেটা মানে কোনো কাজ করতে দেওয়া আর কি। ঠিক আছে, দ্য ম্যান চ্যালেঞ্জড মি টু ফিনিশ হিজ প্রজেক্ট বিফোর দ্য টাইম। ঠিক আছে, তো লোকটি আমায় চ্যালেঞ্জ করেছিল তার সেই প্রজেক্টটাকে টাইমের আগে করে দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিস্টিক, বিলিভিং ইন স্পিরিচুয়াল পাওয়ার। তো মিস্টিক বলতে আমরা এটাও জানি যে আমরা বলতে পারি যে কোনো রহস্যময় কোনো কিছু, কোনো মিস্টিক বলতে যে মানে খুব সন্দেহজনক বা রহস্যজনক, বা এমন হতে পারে আরেকটা মানে যেটা এখানে লেখা রয়েছে, বিলিভিং ইন স্পিরিচুয়াল পাওয়ার, যে আধ্যাত্মিক শক্তি তাকে যিনি বিশ্বাস করেন। ঠিক আছে, সাম পিপল ডু বিলিভ ইন দ্য মিস্টিক ফোর্সেস। তো বলছে এখানে বলছে যে কিছু মানুষ আছে যারা সত্যি বিশ্বাস করে মিস্টিক ফোর্সেস। মিস্টিক ফোর্সেস মানে কি, মানে রহস্যজনক বা স্পিরিচুয়াল ফোর্সেস। ঠিক আছে, স্পিরিচুয়াল ফোর্সেস। নেক্সট চলো, কমিক্যাল। কমিক্যাল মানে ফানি, মানে মজাদার বা হাস্যকর। আই লাইকড দ্য কমিক্যাল অ্যাক্ট অফ দ্য জোকার দ্য মোস্ট। আমি কি পছন্দ করেছিলাম, জোকারের সেই হাস্যকর কীর্তিকলাপ। ঠিক আছে, কমিক্যাল অ্যাক্ট সব থেকে বেশি পছন্দ করেছিলাম সেই জোকারের কীর্তিকলাপ। ঠিক আছে, মজাদার কীর্তিকলাপ। নেক্সট বলছে দেখো 4 নম্বর, কোর্টিয়ার। আমরা জানি কোর্টিয়ার মানে সভাসদ, মানে অফিসিয়ালস অফ দ্য কিংস কোর্ট, তাহলে রাজ দরবারের রাজসভাসদ আমরা বলতেই পারি, কোর্টিয়ার্সদের বলা হচ্ছে। তো দেখো একটা সেন্টেন্স দিয়েছে, বীরবল ওয়াজ ওয়ান অফ দ্য 9 কোর্টিয়ার্স ইন আকবরস কোর্ট। আমরা জানি বীরবল তিনি আকবরের যে রাজসভা ছিলেন তার 9 জন যে নবরত্ন বলা হয়, সেই 9 জন যে কাউন্সিলার্স, হ্যাঁ, বা কোর্টিয়ার্স, তাদের মধ্যে একজন ছিলেন। বোঝা গেছে? নেক্সট হচ্ছে স্মিয়ারিং। স্মিয়ারিং মানে টু অ্যাপ্লাই কোট অন মাস্ক, মানে মাখা বা প্রলেপ দেওয়া। ঠিক আছে, হি স্মিয়ার্স হিজ ফেস উইথ কালার, সে তার মুখে রং দিয়ে মেখেছে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর, নাও আস্ক ইউর পার্টনার কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ পিকচার। মানে ব্যাপারটা হয়েছে তোমাদের বইতে দেখবে কতগুলো ছবি দেওয়া রয়েছে, যেখানে একটা স্ট্যাগ, হ্যাঁ, কিভাবে সে তার প্রাণে বাঁচলো। তো সেখানে যে ছবিগুলো রয়েছে সেখান থেকে বলছে কিছু প্রশ্ন যেগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটা কি, হোয়ার ইজ দ্য স্ট্যাগ। স্ট্যাগটি কোথায় ছিল, মানে সেই ছেলে হরিণটা বা স্ট্যাগ সে কোথায় ছিল। দ্য স্ট্যাগ ইজ বাই দ্য সাইড অফ দ্য পন্ড, মানে পন্ডের পাশেই ছিল বা পন্ডের কাছেই ছিল। ঠিক আছে, এখানে দা বসবে একটা।
তোমরা ঠিক করে নেবে। দ্য স্ট্যাগ ইজ বাই দ্য সাইড অফ দ্য পন্ড। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ হি ডুইং, সে কি করছিল সেখানে? তাহলে হি ইজ লুকিং অ্যাট দ্য রিফ্লেকশন অফ হিজ হর্নস অ্যান্ড লেগস ইন দ্য ওয়াটার। সে কি দেখছিল? সে দেখছিল প্রতিচ্ছবি। ঠিক আছে, কিসের প্রতিচ্ছবি? তার শিংয়ের ছবি, তার পায়ের ছবি। কোথায়? ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ডাজ হি লাইক হিজ অ্যান্টলার্স। অ্যান্টলার্স মানে হচ্ছে হর্নস, মানে শিং। তো ডাজ হি লাইক হিজ অ্যান্টলার্স? ইয়েস, হি লাইকস হিজ অ্যান্টলার্স। তো বলছে হ্যাঁ, সে তার অ্যান্টলার্সদের খুব ভালোবাসতো বা পছন্দ করতো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডাজ হি লাইক হিজ লেগস। তো তার সে পা গুলো কি তার খুব পছন্দ ছিল? নো, হি ডাজন্ট লাইক হিজ লেগস। তো সেই যে স্ট্যাগের কথা বলা হচ্ছে, যে স্ট্যাগের ছবিটা তোমরা দেখেছো এর আগে, সে কি বলছে যে তার কথা থেকে বোঝা যাচ্ছে যে সে কিন্তু তার লেগস গুলোকে পছন্দ করতো না, কারণ দে আর ভেরি থিন। হ্যাঁ, সেই জন্য। নেক্সট হচ্ছে হোয়াই ইজ দ্য স্ট্যাগ রানিং। স্ট্যাগ দৌড়চ্ছিল কেন? সো দ্য আনসার ইজ দ্য স্ট্যাগ ইজ রানিং টু সেভ হিজ লাইফ ফ্রম দ্য হান্টার্স। মানে শিকারীদের হাত থেকে তার জীবন রক্ষার জন্য সে কিন্তু দৌড়চ্ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইজ হি এবল টু হাইড ইন দ্য বুশেস। সে কি ঝোপঝাড়ে নিজেকে লুকাতে সক্ষম হয়েছিল? নো, হি ইজ নট এবল টু হাইড হিমসেলফ ইন দ্য বুশেস। সে কিন্তু সক্ষম হয়নি নিজেকে ঝোপঝাড়ে লুকিয়ে রাখবার জন্য। কোশ্চেন নাম্বার 7 দেখো, হোয়ার আর দ্য হান্টার্স নাও। হান্টার্সরা এখন কোথায়? দ্য হান্টার্স আর নাও ভেরি নিয়ার টু হিম। তার খুব কাছে চলে এসেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো 8 নম্বর, আর দে ক্লোজিং ইন অন দ্য স্ট্যাগ। তারা কি স্ট্যাগের খুব কাছাকাছি চলে এসেছিল? ইয়েস, দে আর ক্লোজিং। ঠিক আছে, ইয়েস, দে আর ক্লোজিং ইন অন দ্য স্ট্যাগ। তারা স্ট্যাগের খুব কাছে চলে এসেছিল। ঠিক আছে, এখানে আর হবে এই জায়গায়। আচ্ছা, নেক্সট বলছে ইজ দ্য স্ট্যাগ ফ্রি। স্ট্যাগ কি মুক্ত হতে পেরেছিল? ইয়েস, দ্য স্ট্যাগ ইজ ফ্রি। স্ট্যাগ মুক্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, বা স্ট্যাগ মুক্ত ছিল। বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য স্ট্যাগ সে অ্যাবাউট হিজ হর্নস অ্যান্ড হিজ লেগস। তো স্ট্যাগ তার শিংয়ের ব্যাপারে, হর্নসের ব্যাপারে এবং তার লেগসের ব্যাপারে কি বলেছিল? তো দেখো এখানে হ্যাঁ কি বলছে, দ্য স্ট্যাগ সেড দ্যাট হি ওয়াজ প্রাউড অফ হিজ হর্নস which could have caused his death and was ashamed of his legs which saved him. তো বলছে the stag said that he was proud of his horns. মানে সে কিন্তু খুব প্রাউড ছিল। এখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে? প্রাউড। সে খুব প্রাউড ছিল তার শিংয়ের প্রতি। এবং কি বলছে? which could have caused his death. যে শিংয়ের প্রতি তার খুব গর্ব ছিল, সেই শিংই কিন্তু তাকে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছিল। and was ashamed of his legs which saved him. এবং সে যে লেগের প্রতি লজ্জিত ছিল, সেই লেগস গুলোই কিন্তু তাকে প্রাণে বাঁচিয়েছিল। বোঝা গেছে? সে নিজেই এটা পরে রিয়েলাইজ করেছে যে যে শিংগুলির প্রতি তার খুব গর্ব ছিল, সেই শিংই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছিল। আর যে লেগস গুলোকে সে যথেষ্ট পরিমাণে ঘৃণা করত, লজ্জিত ছিল তার সেই লেগসের প্রতি, তার পা গুলির প্রতি, সেই লেগসই কিন্তু তাকে সেই হান্টার্সদের থেকে বাঁচিয়েছিল। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্নে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। নাও রাইট দ্য স্টোরি ইন ইউর ওন ওয়ার্ডস। মানে এই যে ছবিগুলো তো আমরা দেখেছি, পরপর যে বইতে দেখবে তোমাদের ছবিগুলো রয়েছে স্ট্যাগের, সেই ছবিগুলো পরপর পড়ে ঘটনাচক্রগুলো ভালো করে মিলিয়ে নিয়ে তোমাকে নিজে থেকে একটা স্টোরি লিখতে বলেছে। আমি এখানে একটা লিখেছি, তোমরা নিজেরাও লিখতে পারো, এবং তার একটা টাইটেল দিতে বলেছে। তো দেখো আমি একটা টাইটেল দিয়েছি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। মানে যে জিনিস চকচক করে সেটা সোনা হবে তা কিন্তু নয়। তো দেখো, a stag was once drinking water from a pond. একটি স্ট্যাগ
পুকুর থেকে জল খাচ্ছিল। He saw his own reflection in water. সে জলের ওপর তার নিজের প্রতিচ্ছবি দেখেছিল। He admired his beautiful horns. সে প্রশংসা করেছিল তার সুন্দর শিংগুলোকে। But he did not like his thin and ugly legs. কিন্তু সে পছন্দ করত না তার সরু এবং কুৎসিত দেখতে পাগুলিকে। Suddenly he saw a group of hunters running towards him. হঠাৎই সে দেখতে পেল একদল শিকারী তার দিকে ছুটে আসছে। He ran into the jungle to save himself. সে তখন দৌড়ে চলে যায় জঙ্গলের ভেতর নিজেকে বাঁচাবে বলে। His legs soon carried him far from the hunters. তার পা বা যে লেগস গুলো ছিল সেই লেগস গুলো কিন্তু তাকে নিয়ে গেল হান্টার্সদের থেকে বহু দূরে। He then tried to hide himself in the bushes, but his horns were caught into the bush. সে চেয়েছিল ঝোপঝাড়ে নিজেকে লুকিয়ে রাখতে, কিন্তু তার যে শিং ছিল সেইগুলো সেই ঝোপঝাড়ে পেঁচিয়ে গিয়েছিল। With his best efforts, মানে প্রাণপণ চেষ্টার পর, he was able to free himself. সে নিজেকে সেই বুশগুলোর মধ্যে থেকে, ঝোপঝাড়ের মধ্যে থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল। Now he realized that his ugly legs helped him in saving his life. তখন সে বুঝতে পারে যে তার সেই কুৎসিত পাগুলোই তাকে সাহায্য করেছিল হান্টার্সদের থেকে তার জীবন বাঁচাতে। But his beautiful horns could have caused his death. কিন্তু তার সেই সুন্দর সুন্দর শিং সেইগুলো কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তার সেই শিং ওই ঝোপের মধ্যে, ঝোপের ডালপালায় তার শিং আটকে পড়ে গিয়েছিল, যার ফলে সে নিজেকে ছাড়াতে পারছিল না প্রথমে, এবং সেই হান্টার্স গুলো খুব তাড়াতাড়ি তাদের কাছে চলে এসেছিল। তো তার মৃত্যু আসন্ন ছিল, কিন্তু কোনো রকম নিজেকে ছাড়াতে পেরে সে তার পায়ের ক্ষমতায়, পায়ের ওপর ভর দিয়ে সে কিন্তু দৌড়ে পালিয়ে নিজেকে প্রাণ বাঁচিয়েছিল। ঠিক আছে, চলো এবার আমাদের নেক্সট চলে যাই। কমপ্লিট দ্য ফলোইং ওয়ার্ড ল্যাডার উইথ দ্য হেল্প অফ দ্য ক্লুজ গিভেন বিলো। তো তোমরা দেখবে তোমাদের বইতে রয়েছে একটা ল্যাডার, সেখানে কিছু ছক রয়েছে এবং ছকের মধ্যে মধ্যে সেখানে ওয়ার্ডস বসাতে বলেছে। তো প্রথমটা দেখো, দ্য মাদার উইল বি ভেরি। এখানে যদিও বইতে কিরকম আছে আমি জানি না, তবে যদি বইতে যে ওয়ার্ডস গুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডস অনুযায়ী সেখানে ক্রস ছাড়া আর কিছুই আসছে না, কিন্তু ক্রস দিয়ে কোনো বাক্য এখানে সুটেবল নয়। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নেবে যে এটা মনে হয় বইতে এটা কিছুটা ভুল দেওয়া আছে, কিন্তু সি আর ও ডবল এস এখানে লাস্টে দেখবে সি, প্রথমে দেখবে সি আছে 5টা ওয়ার্ডের, প্রথমে সি এবং শেষে এস, তো সেখানে ক্রস ছাড়া আর কিছু আসছে না। তো তোমরা দেখে নেবে যে এটা ঠিক করা যায় কিনা। তবে এখানে বইতে কি আছে আমি জানি না, আমি এখানে ক্রস হিসেবেই দিচ্ছি। ঠিক আছে, নেক্সট বলছে as soon as he caught dash of the teacher মোহন started writing। দেখবে এই যে ক্রসের এস যেখানে শেষ হয়েছে তার নিচে যদি লেটারটা যায় তার লাস্টে টি রয়েছে, তো আমি লিখেছি সাইট, SIGHT, সাইট। সাইট মানে দেখা পাওয়া, মানে যখনই সে টিচারের দেখা পেল মোহন স্টার্টেড রাইটিং, মোহন তখন লিখতে শুরু করেছিল। ঠিক আছে, 3 নম্বর বলছে হাউ ডু ইউ লাইক মাই টাইনি কিচেন গার্ডেন। তো বলছে যে আমার এই কিচেন গার্ডেন, এই ছোট্ট কিচেন গার্ডেন তোমার কেমন লেগেছে। বিগ এনাফ ফর ইউ ইজন্ট ইট, তোমার পক্ষে তো এটা বড়ই, তাই নয় কি। ঠিক আছে, এখানে টাইনি হবে, দেখবে লাস্টে টি এবং শেষে ওয়াই, মাঝখানে IN বসবে, টাইনি। নেক্সট বলছে মাই ইয়াংগেস্ট সিস্টার ইজ নাও এ ড্যাশ ওল্ড, মানে ইয়ার হবে। দেখো এখানে ওয়াই দিয়ে শেষ হয়েছে আর লাস্ট ওয়ার্ডটা হচ্ছে আর, তো মাঝখানে EA বসবে, তাহলে YEAR ইয়ার, মানে আমার সবচেয়ে ছোট যে বোন তার বয়স এখন 1 বছর। ঠিক আছে, 5 নম্বর দেখো স্ট্যান্ডিং অন দ্য রুফ,
এখানে ড্যাশ আছে, এখানে হবে রুফ। স্ট্যান্ডিং অন দ্য রুফ হি স চিলড্রেন প্লেইং অন দ্য রোড। ছাদে দাঁড়িয়ে সে দেখছিল বা দেখেছিল যে বাচ্চারা খেলছে রাস্তায়। তো এখানে দেখো লাস্টে আর ছিল, আর আর এখানে দেখো আর দিয়ে শুরু হয়েছে আর শেষে রয়েছে এফ, তাই মাঝখানে ডবল ও মানে রুফ হবে ছাদ দিয়ে। ঠিক আছে। 6 দেখো, ডোন্ট মেক সাচ আ ফাজ, এখানে ড্যাশ রয়েছে হবে ফাজ। দেখো এখানে এফ দিয়ে শেষ হয়েছিল আর এখানে শুরু হচ্ছে এফ দিয়ে আর শেষে আছে এস। ঠিক আছে, তো হবে ফাজ। তো বলছে ডোন্ট মেক সাচ আ ফাজ, এফ ইউ ডাবল এস, ফাজ মানে এখানে হচ্ছে হইচই করা। তো বলছে ডোন্ট মেক সাচ আ ফাজ, এইরকম ভাবে হইচই করো না, নাথিং উইল হ্যাপেন, কোনো কিছুই হবে না। হ্যাঁ, মানে যে ভয় পেও না, বা এরকম ভাবে বলতে পারি যে আমরা বেশি ছটপট করো না, বেশি হইচই করো না, কোনো ভয় নেই। ঠিক আছে, বা এরকম হতে পারে এরকম ভাবে হইচই করবে না, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। নেক্সট বলছে দেখো, ডু নট ক্রস দ্য স্ট্রিট। দেখো শেষ হয়েছে এস দিয়ে আর এটা শুরু হয়েছে এস দিয়ে আর শেষে আছে টি, স্ট্রিট এস টি আর ডাবল ই টি। তো ডোন্ট ক্রস দ্য স্ট্রিট টিল দ্য গার্ডেন, সরি, ডোন্ট ক্রস দ্য স্ট্রিট টিল দ্য গ্রিন লাইট কামস অন। বলছে যতক্ষণ না সবুজ আলো জ্বলছে রাস্তা কিন্তু কখনোই ক্রস করো না। বোঝা গেছে? তো এই হলো আমাদের যে ওয়ার্ড টেবিল সেইটা। আশা করি তোমরা বুঝে গিয়েছো। তোমরা যে কোশ্চেনগুলো নিজেরা লিখেছো তার সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো যে কতটা ঠিক হয়েছে বা কতটা ঠিক করার প্রয়োজন আছে। ঠিক আছে, আজকের মতন এইটুকুনি। আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরেকটি চ্যাপ্টার বা আরেকটি লেসন নিয়ে নতুন করে ভিডিও দেব। তো ততক্ষণে তোমরা সকলে ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ।